আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 4, 4 নম্বর ক্লাস। আমরা HTML শিখছিলাম এবং দেখলাম যে HTML মানে হচ্ছে শুধু ট্যাগ। HTML মানে হচ্ছে শুধুমাত্র কি ট্যাগ। অর্থাৎ আপনি HTML এ যদি অনেক ভালো কিছু করতে চান, আপনাকে ভালো কিছু ট্যাগ শিখতে হবে। আর ট্যাগ শিখতে হবে মানে কি, ট্যাগ মানেও কিন্তু আমরা ট্যাগের মানেও কিন্তু আমরা সুন্দরভাবে শিখেছি। ট্যাগ মানে হচ্ছে অনেকটা ওয়ার্ডের মতন, তাই না? ওয়ার্ড, লাইক ওয়ার্ড, তাই না? ট্যাগ আমরা মোটামুটি অনেকগুলো ট্যাগ শিখেছি। আপনাদের মেইনলি মাথায় রাখতে হবে কোন ট্যাগটা কী কাজে ব্যবহার করা হয় এবং সেটা আসলে মেইনলি কী কাজ সম্পাদন করে, ঠিক না? তো এরকম আমরা অনেকগুলো ট্যাগ শিখেছি। লাস্ট ক্লাসে আমরা অনেকগুলো ট্যাগ শিখেছিলাম। তার মধ্যে মনে হয় অডিও ভিডিও শিখে ফেলেছি, তাই না? আমরা অডিও ট্যাগ শিখেছি, ভিডিও ট্যাগ শিখেছিলাম। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এই লিস্ট ট্যাগ শিখে ফেলেছি। লিস্ট ট্যাগ, ইউএল ওএল, না তার ভিতরে এলআই ছিল। এর আগে তো আমরা সিলেক্ট অপশন শিখেছি, আরও অনেক অনেক ট্যাগ ছিল, সেই সবগুলো ট্যাগ আমরা শেষ করেছি। আমরা আজকে আরও কয়েকটা ট্যাগ দেখব। মোটামুটি এই ট্যাগগুলো দেখার পর আমরা চলে যাব আজকে W3 স্কুলে। ঠিক আছে, W3 স্কুলে যাওয়ার পর সেখানে দেখবো যে আমাদের জরুরি কোন কোন ট্যাগগুলো বাকি আছে। বুঝতে পারছি সবাই? সবাইকে বুঝতে পারছি? আচ্ছা, চলেন শুরু করা যাক। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 4। তো আমরা জানি কোন একটা ওয়েবসাইট বানানোর জন্য প্রথম শর্ত হচ্ছে আমাকে ওয়েবসাইট ডিরেক্টরি বানাতে হবে। বানাচ্ছি ওয়েবসাইট ডিরেক্টরি। আমি HTML নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই আমাকে HTML ফাইল বানাতে হবে। আচ্ছা, আমরা HTML ফাইল বানানোর সময় একটা কাজ করি কিন্তু, দেখেন আমি যে কোনো নামে কিন্তু বানাই HTML ফাইলটা। bd.html বানাচ্ছি, অথবা আমি ডট, অথবা আমি ডট HTML, আমরা এই ধরনের HTML ফাইল বানাচ্ছি। এখন আমরা অ্যাকচুয়ালি যখনই কাজ করা শুরু করব আমরা একটা HTML ফাইল বানাবো। HTML ফাইলটার নাম হবে হচ্ছে index.html, সরি, index.html। আমরা যখনই HTML ফাইলটা বানাবো তার মধ্যে একটা HTML ফাইল বানাবো যেটার নাম হবে কি index.html। এখন প্রশ্ন হচ্ছে index.html এটার মানে কি বা এটা কেন, তাই না? আপনি একটা যে কোনো একটা ওয়েবসাইটে যান, আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যেতে চাই, facebook.com এ গেলাম, আমরা কোথায় গেলাম? আমরা facebook.com এ গেলাম। দেখেন facebook.com লিখে সার্চ দিলাম, আমার সামনে একটা পেজ চলে আসছে না? দেখতে পাচ্ছি? আপনি যে কোনো একটা ওয়েবসাইটে গেলে প্রথমেই যে পেজটা আপনার সামনে চলে আসে বা হোম পেজ হিসেবে যে পেজটা আপনার সামনে শো করে, কোন একটা ওয়েবসাইটে আপনি যখন ব্রাউজ করতে যান তখন তার অ্যাড্রেসটা লেখার পর প্রথমেই যে পেজটা আপনার সামনে চলে আসে সেই পেজটার নাম কি? ইন্ডেক্স। সেই পেজটার নাম কি? ইন্ডেক্স। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি যদি এখন বিক্রয়.com এ যান, বিক্রয়.com, তো বিক্রয়.com এটা লিখে সার্চ করার পর প্রথমেই আমার সামনে যে ওয়েবসাইটটা শো করছে, আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইট, এটা তো একটা পেজ নাকি? ওয়েবসাইটের এই যে একটা পেজ, এই পেজটার নাম কি? index.html। আপনি এখান থেকে হয়তো আরো অনেক জায়গায় যাবেন, যেমন আপনি যেতে পারেন হচ্ছে বিজ্ঞাপন, আপনার বিজ্ঞাপন দিন। এখানে ক্লিক করার পর আমাকে আরেকটা পেজে পাঠিয়ে দিচ্ছে না? এই পেজটা কিন্তু index.html না। ব্যাপারটা বুঝতে পারছেন? এই পেজটা হয়তো যে কোনো বিজ্ঞাপন দিন.html হতে পারে। আপনারা কি বুঝতে পারছেন? আপনার তারপর হচ্ছে লগ ইন, আপনি হয়তো লগ ইনে ক্লিক করলেন কোনো কারণে। লগ ইনে ক্লিক করার পর আপনি আরেকটা পেজে চলে আসছেন না? আমরা কি দেখতে পাচ্ছি এই যে আরেকটা পেজ, এটা কি index.html? এটা হইতে পারে login.html, হইতে পারে। বাট আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যখন যাব, যাওয়ার পর প্রথমেই আমাদের সামনে যে পেজটা চলে আসে, এই পেজটার নাম কি আমাদের? index.html। আমরা কি সবাই ক্লিয়ার? আপনি ফেসবুকে যান, ফেসবুকে যাওয়ার পর এই যে একটা পেজ দেখতে পাচ্ছেন, এটার নাম কি? index.html। অর্থাৎ আমরা আজকে ক্লাসে প্রথমেই শিখলাম যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করব, হোম পেজের নাম দিব হচ্ছে কি? আমরা ইন্ডেক্স। ইন্ডেক্স কি নাম দিব? আমরা ইন্ডেক্স। এজন্য আজকে থেকে আমরা যখনই কোনো একটা কাজ শুরু করব, একটা ওয়েবসাইট ডিরেক্টরি বানাইলাম, বানানোর পর হোম পেজ যেটা, সেটার নাম কি দিব এখন আমরা? index.html। ক্লিয়ার সবাই? ইমেজ রাখার জন্য আমি এখানে ইমেজেস ফোল্ডার নিলাম। ওকে, কোনো সমস্যা নেই। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে এই পেজটাকে আমরা রান করব। এটা বাদ দেন। আচ্ছা, এবার এখানে আসেন, আসার পর এখন আমরা কাজ করতে চাই। তো প্রথম শর্ত হচ্ছে আমাকে কি করতে হবে? HTML5 এর স্ট্রাকচার লিখতে হবে। ডক টাইপ HTML এটা লিখতে হবে আমাকে। তারপর HTML, আপনাদের অনেকের অ্যাসাইনমেন্টে এই ডক টাইপ HTML ভুল, এটা কিন্তু মহা ভুল।
আমি আপনাদের অনেকের অ্যাসাইনমেন্ট পেয়েছি এই ডক টাইপ এইচটিএমএল আপনারা অনেক ভুল করেছেন, কেউ ডবল কোলন দিয়েছেন, কেউ আর অনেক বড় ধরনের ভুল করেছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? যাদেরই ভুল ধরাই দিচ্ছে এগুলো সবাই আপনি একটু চেক করবেন, এগুলো যেন কখনই না হয়। তারপরে এইচটিএমএল এর ভিতরে যাব আমরা। প্রথমে থাকবে হেড, তার নিচে থাকবে কি বডি, এটা আমরা জানি সবাই। বডির মধ্যে অ্যাকচুয়ালি আমার মেইন ওয়েবসাইটটা থাকবে। হেড ট্যাগের মধ্যেও আমার কাজ করতে হবে। টাইটেল ট্যাগটা আমাকে লিখতে হবে, সরি। টাইটেল আজকে দেখা দিব সেটা, অটো কিভাবে কাজ করে এটা, ঠিক আছে? আজকে আমরা শিখবো অটো এটা কিভাবে কাজ করে আসলে। আমরা কি সবাই ক্লিয়ার? ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এখানে কাজগুলো করব, ঠিক না? আমাদের সকল কাজ আমরা কোথায় করব এখন? এখানে করব। আপনি HTML5 এর স্ট্রাকচার চাচ্ছেন, তাহলে HTML কোলন যদি 5 লিখি আমরা কন্ট্রোল ই, কি প্রেস করব আমরা? কন্ট্রোল ই। আপনি HTML5 এর স্ট্রাকচার চাচ্ছেন নোটপ্যাড প্লাস প্লাস এর মাধ্যমে, HTML:5 কন্ট্রোল ই, ই এলিফ্যান্ট, কন্ট্রোল প্রেস করে সাথে সাথে ই প্রেস করলে আমার সামনে কি চলে আসছে? ফুল HTML5 এর স্ট্রাকচার চলে আসছে। চলেন তাহলে HTML4 এর স্ট্রাকচার দেখে আসি নাকি? HTML:4 যদি লিখেন, 4 লেখার পর একটা s দিন, 4s, কন্ট্রোল ই প্রেস করেন, এবার আপনার সামনে চলে আসছে HTML4 এর স্ট্রাকচার। কি চলে আসছে? HTML4 এর স্ট্রাকচার। আমরা কি বুঝতে পারছি সবাই? তো আমরা কোনটা ইউজ করব? HTML5, HTML4 ইউজ করব না। দেখতে পাচ্ছি সবাই? আমরা কি সবাই দেখতে পাচ্ছি? 4 হচ্ছে ব্যাকডেটেড, আমরা অনেক আগে 4 নিয়ে কাজ করতাম, বাট এখন সব কাজ করা কি দিয়ে? 5 দিয়ে। এখন ওয়েবসাইটগুলো সব বানাবেন আপনি কি দিয়ে? 5 দিয়ে বানাবেন। আচ্ছা, এবার স্ট্রাকচার চলে আসলো। এবার চলেন আমরা আরো কিছু কাজ করি নাকি? আমরা যে কোনো একটা ট্যাগ যদি লিখতে চাই, সাপোজ h1 ট্যাগ আমরা লিখবো, h1 ট্যাগটা লিখে রাখলাম, কন্ট্রোল ই, ট্যাগ শুরু হয়ে গেছে, ট্যাগ শেষ হয়ে গেছে। আমরা কি দেখতে পাচ্ছি? আপনি সাপোজ আরো অনেক ট্যাগ লিখতে পারেন, পি ট্যাগ লিখবেন, পি লিখেন, কন্ট্রোল ই, কন্ট্রোল ই প্রেস করার সাথে সাথে দেখেন আমার পি ট্যাগ শুরু হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে। আবার আপনি আরো একটা কাজ করতে পারেন, সাপোজ আমার পি ট্যাগের আমরা এখানে লিখলাম, আসছে পি ট্যাগ? আসছে না? আচ্ছা, কিন্তু পি ট্যাগের ভিতরে আপনি আরো একটা ট্যাগ চাচ্ছেন শুরু হয়ে শেষ হয়ে যাবে, গ্রেটার দেন এ, পি ট্যাগ, তার ভিতরে কোন ট্যাগ? এ ট্যাগ। কন্ট্রোল ই প্রেস করেন, আমরা কি দেখতে পাচ্ছি? পি ট্যাগ শুরু হলো, পি ট্যাগ শেষ হলো, তার ভিতরে এ ট্যাগ শুরু হলো, এ ট্যাগ শেষ হয়ে গেল। আমরা কি সবাই ক্লিয়ার? আবার আপনি চাচ্ছেন সাপোজ পি ট্যাগ, তার ভিতরে আমি কিছু লেখা লিখতে চাই, আমি লিখলাম হচ্ছে সাপোজ, আপনি সেকেন্ড ব্র্যাকেট দেন, লিখলাম হচ্ছে আমি, আচ্ছা আমি, তুমি লিখলাম। এবার এখানে যদি কন্ট্রোল ই প্রেস করেন, কি হচ্ছে দেখতে পাচ্ছি? হ্যাঁ, পি ট্যাগের ভিতরে কি লেখা চলে গেছে না? এখন আপনি এ ট্যাগের ভিতরে কোনো একটা লেখা রাখতে চাচ্ছেন, এ ট্যাগ, তার ভিতরে কোনো একটা লেখা বা টেক্সট যদি রাখতে চান, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করেন, লিখেন হচ্ছে ফেসবুক। এবার এখানে যদি কন্ট্রোল ই প্রেস করেন, তার মানে এই ট্যাগটা আমার শুরু হবে, শেষ হবে, তার মাঝখানে একটা লেখাও বসে যাবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? তাহলে এই শর্টকাট ওয়েগুলো আমরা সবসময় এখন ব্যবহার করবো আর কি। যেমন আমি চাচ্ছি সাপোজ ইউএল ট্যাগ শুরু করব আমি, কন্ট্রোল ই, তাহলে ইউএল ট্যাগ শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে, হয়েছে। বাট ইউএল ট্যাগের ভিতরে আমার আরো কিছু ট্যাগ লাগবে না? এলআই লাগবে। তাহলে আমি এটা কিভাবে লিখবো? ইউএল, তার ভিতরে এলআই, কন্ট্রোল ই, কাজ করে। আমরা কি বুঝতে পারছি সবাই? আরেকটা মজার বিষয় হচ্ছে এরকম, সাপোজ আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ চাচ্ছি, কন্ট্রোল ই প্রেস করলাম, প্যারাগ্রাফ ট্যাগ চলে আসছে আমার সামনে। কিন্তু আপনার একটা প্যারাগ্রাফ ট্যাগ না, কয়টা প্যারাগ্রাফ ট্যাগ দরকার? সাপোজ 10টা প্যারাগ্রাফ ট্যাগ দরকার। তাহলে ট্যাগের নামটা লিখেন *10। এবার যদি কন্ট্রোল ই প্রেস করেন, কয়টা প্যারাগ্রাফ চলে আসছে আপনার সামনে? কয়টা প্যারাগ্রাফ ট্যাগ চলে আসছে? 10টা প্যারাগ্রাফ ট্যাগ চলে আসছে। আমরা কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ, রাইট। আপনি এখানে সব বাদ দেন, আপনি সাপোজ চাচ্ছেন হচ্ছে যেমন আপনি চাচ্ছেন বি ট্যাগ দরকার, আপনার কয়টা বি ট্যাগ দরকার? 100টা বি ট্যাগ দরকার। কন্ট্রোল ই, আমার সামনে কয়টা বি ট্যাগ চলে আসলো? 100 বি ট্যাগ চলে আসলো। আমরা কি কাজ করতে পারবো এখন? সাপোজ পি ট্যাগ, তার ভিতরে কোন ট্যাগ? এ ট্যাগ। পারবো না? আচ্ছা, এবার আরো একটা জিনিস শিখতে হবে, সাপোজ আমার ইউএল ট্যাগ, তার ভিতরে আমার কি লাগবে? এলআই ট্যাগ। কয়টা এলআই ট্যাগ লাগবে? 5টা এলআই ট্যাগ লাগবে। কাজ হয়? পারবো না সবাই কাজ করতে? আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, আপনি সাপোজ আপনার এখানে আপনি এ ট্যাগ নিলেন, এ ট্যাগ নেওয়ার পর যখনই কন্ট্রোল ই প্রেস করছেন, আপনি কি হচ্ছে? এ ট্যাগ শুরু হয়ে যাচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে। আমি চাইলে এটার মাঝখানে একটা লেখাও লিখতে পারবো আমি,
পারবো না? পারবো। কিন্তু এখন এ ট্যাগ নিয়ে যখন আমি কাজ করছি, যখনই কন্ট্রোল ই প্রেস করছি আমি, কি হচ্ছে, এটা শুরু হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার ভিতরে একটা এইচআরএফ আছে না, এইচআরএফ এর ভিতরে তো আমার কিছু একটা লিখতে হবে নাকি, এইচআরএফ এর ভিতরে তো আমার কিছু একটা লিখতে হবে নাকি। এখন এইচআরএফ এর ভিতরে যদি কিছু চান অটোমেটিক্যালি লিখে রাখবেন, তাহলে কি করবেন আপনি, এ ট্যাগ থার্ড ব্র্যাকেট শুরু শেষ করেন আপনি, এবার লিখেন এই ট্যাগের ভিতরে এইচআরএফ নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেখানে আমি কি বসে দিতে চাই, হ্যাশ। কাজ করে? আমরা কি বুঝতে পারলাম? আপনি থার্ড ব্র্যাকেটের পর যদি সেকেন্ড ব্র্যাকেট দেন, আপনি লিখেন হচ্ছে ফেসবুক। কাজ করে? মানে আমার একবারে সব ধরনের কাজ আমি শর্টকাট ওয়েতে করে ফেলতে পারছি। আমরা কি সবাই বুঝতে পারলাম? ঠিক আছে। তো এইরকম আরো অনেক শর্টকাট কি আছে, আমি সব একটা লিস্ট বা একটা শীট আছে, সেই শীটটা আমি আজকে দিয়ে দিব আপনাদের। এখন এইভাবে কি আমরা কাজ করতে পারবো না? পারবো? পারবো। এরকম শর্টকাট ওয়েতে দেখেন কত সহজ। আপনি সিলেক্ট ট্যাগ চাচ্ছেন, সিলেক্ট ট্যাগ চাচ্ছেন আপনি 3টা, তার ভিতরে আপনার কি লাগবে, অপশন ট্যাগ কয়টা করে, 32টা করে সাপোজ। দেখেন আপনি 3টা সিলেক্ট ট্যাগ হয়ে গেছে, একটা সিলেক্ট ট্যাগ, 2টা সিলেক্ট ট্যাগ, 3টা সিলেক্ট ট্যাগ, তার ভিতরে কি হয়েছে, এখন অপশন ট্যাগ তৈরি হচ্ছে কয়টা করে, 32টা করে। আমি এখানে লিখলাম হচ্ছে ডে, তারপরে ছিল কি মান্থ, ফেসবুকে মান্থ, ইয়ার। এবার আপনি যদি একটা পেজটাকে আমরা একটু রান করি, দেখেন কত সহজেই ডে, মান্থ এবং কি ইয়ার চলে আসছে। তাহলে আমরা কি শর্টকাট কিগুলো ব্যবহার করতে পারবো না? পারবো। কিন্তু বাসায় যখন যাবেন, বাসায় যাওয়ার পর আপনারা যখন এই শর্টকাট কিগুলো প্রেস করবেন, কারো শর্টকাট কি কাজ করবে না। বাসায় যখন যাবেন, বাসায় যাওয়ার পর যখন শর্টকাট কি দেখে আসছেন, এখন বাসায় যা ট্রাই করবেন, দেখবেন কারো শর্টকাট কি হচ্ছে না, একটাও কাজ করছে না। কারণ আপনারা একটু এই নোটপ্যাড প্লাস প্লাসের দিকে তাকান, এই উইন্ডোর পর একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে, কি অপশন, জেন কোডিং। আপনাদের বাসায় যেয়ে দেখবেন শুধু উইন্ডো আছে, জেন কোডিং অপশনটা নাই। যাদের বাসায় জেন কোডিং অপশনটা নাই, তারা কি করতে পারবেন না, যতই কন্ট্রোল প্রেস করেন। ঠিক আছে। এক স্টুডেন্ট এসে আমাকে বলেছিল, ভাই আমি কন্ট্রোল প্রেস করতে করতে ই কে শেষ করে ফেলছি। কথা বুঝতে পারছেন? তারপরও সে এটা পায় না। কারণ হচ্ছে কি, আমাকে এই অপশনটা কিন্তু আপনাকে এনেবল করে নিতে হবে। কথা বুঝতে পারছেন? এই অপশনটা কিভাবে এনেবল করবো চলুন একটু দেখে আসি আমরা। তো এখন এই সুবিধা আপনি কিভাবে পাবেন, এই সুবিধাটা পাওয়ার জন্য দেখেন আমরা একটু মাই কম্পিউটারে যাচ্ছি। দেখেন মাই কম্পিউটারে যাওয়ার পর যত সফটওয়্যার আপনি ইনস্টল করেন, সবগুলো সফটওয়্যার ইনস্টল হয় কোথায়, এখানে, এখানে সিতে ইনস্টল হয়। আপনি সিতে যান, যাওয়ার পর হচ্ছে এখানে প্রোগ্রাম ফাইল এবং প্রোগ্রাম ফাইল, দুইটা প্রোগ্রাম ফাইল দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা প্রোগ্রাম ফাইল, এটা হচ্ছে আরেকটা প্রোগ্রাম ফাইল। এই প্রোগ্রাম ফাইলটা হচ্ছে যে সকল সফটওয়্যারগুলো 32 বিটের সফটওয়্যার, বিট কয়টা আমাদের অপারেটিং সিস্টেমের, দুইটা, একটা হচ্ছে 32 আর একটা 64। যে সকল সফটওয়্যারগুলো 32 বিটের সফটওয়্যার, সেগুলো ইনস্টল হয় কোথায়, মানে জমা হয় কোথায় এসে, এটার ভিতরে। আর যেগুলো 64 বিটের সফটওয়্যার, সেগুলো কোথায়, এখানে। আমাদের নোটপ্যাড প্লাস প্লাস 32 বিটের ছিল। এখানে যান, যাওয়ার পর এখানে দেখেন যত সফটওয়্যার ইনস্টল করা আছে সব এখানে দেখা যাচ্ছে। আপনি নিচের দিকে গেলে নোটপ্যাড প্লাস প্লাসটাও এখানে পাবেন। অর্থাৎ এই যে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা আমরা নেক্সট 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 ফিনিশ করে ইনস্টল করি, অ্যাকচুয়ালি কি হয়, সে এসে জমা হয় এখানে, এই যে এখানে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইল এসে জমা হয়। দেখতে পাচ্ছি সবাই। এই নোটপ্যাড প্লাস প্লাসের ভিতরে যান, যাওয়ার পর এখানে অনেক অনেক ফাইল দেখতে পারবেন আপনি। তার মধ্যে একটা ফোল্ডার আছে, নাম কি তার, প্লাগইনস। তার মধ্যে আমরা একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, কি নাম তার, প্লাগইনস। এই প্লাগইনস ফোল্ডারে আমরা যদি যাই, যাওয়ার পর এখানে দুইটা ফাইল, একটা ফোল্ডার আছে নাম হচ্ছে এনপিপি স্ক্রিপ্টিং, একটা ফোল্ডার ঠিক একই নামে একটা ফাইল আছে এনপিপি স্ক্রিপ্টিং, দেখতে পাচ্ছেন। এই দুইটা আপনাদের কম্পিউটারে নরমালি নাই, আপনি কেটে দেন। এই একটা ফোল্ডার ছিল আর একটা ফাইল ছিল এনপিপি স্ক্রিপ্টিং, এই দুইটা, একটা ফোল্ডার এবং একটা ফাইল আপনাদের কম্পিউটারে নোটপ্যাড প্লাস প্লাস এর ভিতরে নাই। না থাকার কারণে আপনাদের যদি যাই এখানে আমরা এখন যদি এটাকে রান করি, আমরা একটু ভালো করে তাকান, উইন্ডোর পরে জেন কোডিং অপশনটা আছে, যেহেতু নাই, 5 কন্ট্রোল প্রেস করেন, কাজ করে, কাজ করে, কাজ করে না। আপনাদের কম্পিউটারে দেখবেন এরকম অপশন চলে আসবে। অর্থাৎ আমি যদি অপশনটা কাজে লাগাইতে চাই, তাহলে আমাকে এখন কি করতে হবে, জেন কোডিংটা এনেবল করতে হবে। আমাকে জেন কোডিংটা আমাকে কি করতে হবে, এনেবল করতে হবে। আমি জেন কোডিং এর ফাইলগুলো দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ফোল্ডার
কপি পেস্ট করে দিলাম আর কি। এই ফোল্ডার ভিতরে যদি যান গেলে দেখেন সাবলাইম টেক্সট টু কনফিগারেশন, কিভাবে সাবলাইম টেক্সট টুটাকে কনফিগার করতে হয়, মানে সাবলাইম টেক্সট টুতে আবার অন্যভাবে জেন কোডিংটাকে এনেবল করতে হয়। আমরা এটা হচ্ছে জেন কোডিং এন্ড এমএট, এটা সাবলাইম টেক্সট টু এরই একটা ভিডিও। আমরা দেখলাম যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে যদি আমরা জেন কোডিং এর সুযোগ সুবিধা পেতে চাই তাহলে আমাদের কি লাগবে, দুইটা জিনিস লাগবে। এনপিপি স্ক্রিপ্টিং নামে একটা ফোল্ডার লাগবে, আর কি লাগবে, এনপিপি স্ক্রিপ্টিং নামে একটা ফাইল লাগবে। এই ফাইল দুটো আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে, এই যে দেখতে পাচ্ছেন। এটার ভিতরে যদি যান এখানে দেখেন আছে না, এখানে আছে এনপিপি স্ক্রিপ্টিং, এই যে এনপিপি স্ক্রিপ্টিং ডিএলএল আছে ফাইলটা। এই দুটো ফাইল নিয়ে আমাকে কোথায় পেস্ট করতে হবে, যেখানে আমার নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করা আছে, আমার যে জায়গাটার মধ্যে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা ইনস্টল করা সেই জায়গার মধ্যে যে আমি এটাকে পেস্ট করে দিব আর কি। তো যান সেখানে আপনি সিতে গেলাম, জ্যাম্প না, প্রোগ্রাম ফাইল, তারপর হচ্ছে আপনার এখানে খুঁজে দেখেন এই যে নোটপ্যাড প্লাস প্লাস। অনেকেই যেটা করেন এই নোটপ্যাড প্লাস প্লাস এনে পেস্ট করে দেন, ঠিক আছে। এখানে না, কোথায়, এটার ভিতরের প্লাগইনস ফোল্ডারে আসার পর আপনার এই যে এনপিপি স্ক্রিপ্টিং এবং এনপিপি স্ক্রিপ্টিং এই দুইটা জিনিস লাগে, এটা লাগবে না, টান দিয়ে ছেড়ে দেন অথবা কপি পেস্ট করে দেন, কন্টিনিউ করেন। আসছে দুইটা। এবার আপনি যেটা করবেন, আপনার নোটপ্যাড প্লাস প্লাস যদি অন করা থাকে এটা কেটে দিয়ে আবার ওপেন করবেন আপনি। এখন যদি আপনি আপনার এটাও বাদ দেন, এখন যদি আপনি আপনার নোটপ্যাড প্লাস প্লাস থেকে এখানে রান করেন, আসছে জেন কোডিং, আর জেন কোডিং চলে আসছে মানে হচ্ছে এখন আপনার সকল শর্টকাট এখানে কাজ করবে। কাজ করে আমরা দেখতে পাচ্ছি সবাই। আচ্ছা, এবার শর্টকাটগুলো শিখবেন কিভাবে দেখেন, অনেক শর্টকাট আছে। HTML এর শর্টকাট আছে, CSS এর শর্টকাট আছে। আমাদের HTML এর শর্টকাট যেমন কাজে লাগবে, CSS গুলো বেশি কাজে লাগবে। এবার আমরা একটু এটাকে ওপেন করি। এখানে দেখেন অনেক শর্টকাট আছে। যে কোনো একটা ট্যাগ শুধু নাম লিখে কন্ট্রোল দিলে কি হয়ে যাবে, আপনার ট্যাগ শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে নিচে যান, এটা হচ্ছে 4T HTML4 এর T ভার্সন, এটা হচ্ছে S, X3 একটা ভার্সন ছিল HTML এর, XS ভার্সন ছিল একটা HTML এর। এখানে সব আছে, সব আমরা কি বুঝতে পারছি, মোটামুটি প্রত্যেকটা ট্যাগ কোনটার ভিতরে কি করতে হয় না করতে হয় সকল শর্টকাট এখানে দেওয়া আছে, বুঝতে পারছি সবাই। শুধু তাই না, নিচের দিকে গেলে CSS যখন প্রপার্টিগুলো আমরা আজকে শিখবো এগুলো শর্টকাটও এখানে দেওয়া আছে, আমরা কি বুঝতে পারছি। তো আপনারা শর্টকাটগুলো শিখবেন কোন জায়গা থেকে, এই শীটটা থেকে আপনারা সকল ধরনের শর্টকাট শিখে ফেলবেন, অবশ্যই কাজ করবে। সেম এগুলো আপনার এখানেও কাজ করবে, পাশাপাশি সাবলাইম টেক্সট টুতেও কাজ করবে। আমরা কি ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ, সব ক্ষেত্রে কন্ট্রোল, সাবলাইম টেক্সট টুতে কন্ট্রোল। সাবলাইম টেক্সট টুতে কি করবেন এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে সাবলাইম টেক্সট টুতে কিভাবে আপনি কাজ করবেন। সাবলাইম টেক্সট টু একই 2 3 একই, সাবলাইম টেক্সট টুতেও যা 3তেও তা, ঠিক আছে সবাই ক্লিয়ার।